হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে জেনারেল নলেজের আরো একটা প্র্যাকটিস সেট করব। আমাদের অলরেডি 4টা প্র্যাকটিস সেট তোমাদের করানো রয়েছে। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কত সালে পেশা অ্যাক্ট বা পঞ্চায়েত তফসিল এলাকার সম্প্রসারণ আইন পাস হয়? 1990, 92, 95, 98। দেখো, পেশা অ্যাক্ট যদি এটাকে আমরা দেখি, এটা সম্পূর্ণ নাম হচ্ছে কি, পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়াজ। কি বললাম? পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়াজ। প্রথমত উত্তরটা দেখে নাও, এটা কত সালে পাস হয়েছিল? 1995 সালে, কিন্তু কার্যকরী হয়েছিল 1996 সাল থেকে। মনে রাখবে, আমাদের শিডিউল ফিফথ বা 5 নম্বর শিডিউলে যে সমস্ত রাজ্যের কথা উল্লেখ রয়েছে, সেখানে কিন্তু এই পেশা একটা কার্যকরী হয়। শিডিউল ফিফথের মধ্যে কটা রাজ্য রয়েছে? টোটাল 10টা। অন্ধ্রপ্রদেশ রয়েছে, ছত্তিশগড় রয়েছে, গুজরাট, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা। এই 10টা রাজ্য রয়েছে। এই 10টা রাজ্যর এই অ্যাক্টের মাধ্যমে কয়েকটা পাওয়ার থাকে। যেমন কি? যেমন যদি আমরা কোর পাওয়ার দেখি, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট যে প্ল্যানগুলো রয়েছে, ডেভেলপমেন্ট যে প্ল্যান রয়েছে, এগুলোকে কিন্তু অ্যাপ্রুভ করে হচ্ছে পঞ্চায়েত বা গ্রাম সভা করে। ঠিক আছে। আচ্ছা, কোনো একটা সুযোগ সুবিধা, সেটার বেনিফিশিয়ারি কে হবে সেটাও নির্ধারণ করে গ্রাম সভা। এবং তাদের যে কাস্টম বা ট্রেডিশন রয়েছে, সেটাকেও তারা সেভ করতে পারে, মানে রক্ষা করতে পারে এই অ্যাক্টের মাধ্যমে। কোথায়? এই 5 নম্বর শিডিউলে যে রাজ্যগুলো রয়েছে। তাছাড়া কি, কয়েকটা ছোট ছোট ন্যাচারাল সোর্সের উপর তাদের নিজেদের ক্ষমতা থাকে। যেমন যদি আমরা দেখি, ছোটখাটো যে ফরেস্ট রয়েছে, মাইনর ফরেস্ট যেগুলো রয়েছে, সেগুলো গ্রামসভা কন্ট্রোল করতে পারে। তাছাড়া মিনারেল, যেগুলো মাইনর মিনারেল রয়েছে সেগুলো, এবং ওয়াটার বডিজ, ছোট ছোট যে ওয়াটার বডিজ গুলো রয়েছে, যেমন পুকুর, নদী, ঘাট, এসব যেগুলো ছোট ছোট থাকে, সেগুলো তারা কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। তাছাড়া কি করতে পারে? সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন। কোনো কাজ করতে গেলে কি করতে হয়? ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় না, অধিগ্রহণ করতে হয়। সেটা কিন্তু গ্রাম সভার কাছে ক্ষমতা থাকে। গ্রাম সভার পারমিশন ছাড়া বা তাদের কনসালটেশন ছাড়া কিন্তু সরকার ল্যান্ড অ্যাকুইজিশন করতে পারবে না এই পেশা অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে। আরেকটা ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে কি, যে ইনটক্সিকেন্ট প্রোডাক্ট রয়েছে, মানে কোনো মাদক দ্রব্য সেটা হতে পারে, মানে নেশা জাতীয় কোনো দ্রব্য, সেটা বিক্রি করা, সেটাকে রেগুলেট করতে পারে বা বন্ধ করতে পারে। কিসের মাধ্যমে? এই পেশা অ্যাক্টের মাধ্যমে। এটা মনে রাখবে। নেক্সট, সিন্ধু সভ্যতার কোথায় ঘোড়ার হাড় পাওয়া গেছে? ঘোড়ার হাড় কোথায় পাওয়া গেছে? সুরকোটাডাতে ঘোড়ার হাড় পাওয়া গেছে। এটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। গুজরাটের যে কচ্ছের রন রয়েছে, সেখানে অবস্থিত। এই জায়গাটাকে খুঁজে পাওয়া গেছে 1964, 1964 সালে। এবং খুঁজে বার করেছিল কে? জগপতি যোশী। জগপতি যোশী। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা মনে রাখবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কলস সমাধান। কলস সমাধান দেখতে পাওয়া যায়। তাছাড়া কি দেখতে পাওয়া যায়? এখানে যে কবরগুলো রয়েছে, তার উপর পাথর দিয়ে ঢাকা থাকে। কি রকম? কবরগুলো পাথর দিয়ে ঢাকা, পাথর দিয়ে ঢাকা। এটা কিন্তু এখানকার একটা বৈশিষ্ট্য। আচ্ছা, যদি বলা হয় কোনো কবর পাওয়া যায়নি, সেটা হচ্ছে চনহুদুরো। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় ঝুঙ্কার ঝাঙ্কার কালচার কোথায় দেখতে পাওয়া গেছে? ঝুঙ্কার ঝাঙ্কার কালচার, এটা কোথায় পাওয়া গেছে? এটাও চন্দ্রতে পাওয়া গেছে। আচ্ছা, আমাদের সিন্ধু সভ্যতার যে মোহরগুলো পাওয়া গেছে, তার একটা বৈশিষ্ট্য রয়েছে। যেমন মোহরগুলো হচ্ছে তোমার খড়ির তৈরি। আগেকার দিনে পাওয়া যেত খড়ি। ঠিক আছে। এবং এই মোহরগুলোতে এক শৃঙ্গ ষাঁড়ের একটা প্রমাণ দেখতে পাই। এক শৃঙ্গ ষাঁড়, তার ছবি এখানে আঁকা থাকে। এবং লোথাল বলে যে এলাকাটা রয়েছে, যে সিন্ধু সভ্যতার সাইটটা রয়েছে, সেখানে কিন্তু কপারের মোহর পাওয়া গেছে, কপারের কয়েন পাওয়া গেছে। ঠিক আছে। আচ্ছা, এখানকার যদি লিপি আমরা দেখি, সিন্ধু সভ্যতার লিপিটাও মনে রাখবে পরীক্ষায় আসে।
এদের লিপিটার বৈশিষ্ট্য হচ্ছে বা এদের লিপিটাকে বলা হয় ফটোগ্রাফিক এবং বুস্ট্রোফেদন। কি বলা হয়? বুস্ট্রোফেদন। দেখো প্রথমত এদের লিপিটা হচ্ছে ফটোগ্রাফিক। ফটোগ্রাফিক মানে কি? মানে কোনো লেখা নয়, চিত্র আঁকা থাকে, বিশেষ করে মাছের ছবি প্রচুর রয়েছে, ঠিক আছে। আর বুস্ট্রোফেদন মানে হচ্ছে এদের কি প্রথম লাইনটা ধরো বাঁ দিক থেকে ডান দিকে, সেকেন্ড লাইনটা ডান দিক থেকে বাঁ দিকে, এরকম ভাবে লেখা রয়েছে, তার জন্য এটাকে বলা হয় বুস্ট্রোফেদন। এবং এখানকার যে ওজন পরিমাপ পদ্ধতি সেটা ছিল 16 অনুপাতে। 16 অনুপাতে মানে 16, 64, 160, 320 এরকম ভাবে কিন্তু পরিমাপ করা হতো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করা হয় কোন সভ্যতা থেকে? নিকাশি ব্যবস্থা প্রথম আমরা দেখতে পাবো কোথায়? সেটা হচ্ছে সিন্ধু সভ্যতায়। আচ্ছা, নদীর কোন গতিতে মিয়েন্ডার সৃষ্টি হয়? উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি? মিয়েন্ডার সৃষ্টি হয় মধ্য গতিতে, ঠিক আছে। কোথায় সৃষ্টি হয়? মধ্য গতিতে, মনে রাখবে মিয়েন্ডার সৃষ্টি হয়। দেখো নদীর গতিপথটা যদি আমরা একটু ডিটেলসে দেখি, ধরো এটা হচ্ছে একটা পাহাড়, এটা হচ্ছে একটা পাহাড়, এই পাহাড় থেকে একটা নদী উৎপত্তি হচ্ছে। তো এই যে উৎপত্তিটা হলো, যেখান থেকে উৎপত্তি হচ্ছে, এই জায়গাটাকে বলা হয় ভি শেপ ভ্যালি। কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় ভি শেপ ভ্যালি। দেখো ভি এর মতো দেখতে, এটাকে বলা হয় ভি শেপ ভ্যালি। আবার যখন এইটা দিয়ে দীর্ঘদিন ধরে জল আসতে থাকে, অনেক দিন ধরে যখন জল আসে, তখন জলের ফলে কি হয়? ক্ষয়কার্য হয়। যখন ক্ষয়কার্য হয় তখন এটাকে বলা হয় গর্জ। তখন এটা এরকম হয়ে যায়, তখন এটাকে বলা হয় গর্জ, ঠিক আছে। আবার যখন এটা অনেক দিন ধরে একদম আই আকৃতির হয়ে যায়, অনেক গভীর হয়ে যায়, আইয়ের মতো দেখতে, অনেকটা আই চিহ্নের মতো দেখতে, তখন তাকে বলা হয় ক্যানিয়ন। তখন তাকে কি বলা হয়? ক্যানিয়ন। পৃথিবীর সব থেকে বড় ক্যানিয়ন হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই নদীটা কি করে? আঁকা বাঁকা পথ নিয়ে এরকম ভাবে চলতে থাকে। নদীটাতে প্রথমে উচ্চ গতিতে এরকম ভাবে চলবে, এই জায়গাটাকে বলা হয় র্যাপিডো, ঠিক আছে। তারপর দেখো এটা পাহাড় থেকে নিচে নামে, তো নদীটা যখন নিচে নামছে তখন এটা কি বলা হয়? ঝর্ণা বা ওয়াটারফল বলা হয়। ঝর্ণা বা ওয়াটারফল বলা হয়। তারপর এটা মধ্য গতিতে চলতে থাকে। মধ্য গতিতে চলতে যখন এরকম ভাবে বাঁক নেয়, এস আকৃতির যখন হয়ে যায়, নদীটা যখন এস আকারের হয়, এস শেপ, এটাকে বলা হয় এস শেপ ভ্যালি বা মিয়েন্ডার। মিয়েন্ডার, এখানে মিয়েন্ডারটা সৃষ্টি হয় মধ্য গতিতে। তারপর নিম্ন গতিতে নদীটা স্থিরভাবে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে ডেল্টা তৈরি করে সমুদ্রে পড়ে যায়। এইটাই তো নদীর গতিপথ। আবার এই মিয়েন্ডারটাই যখন ক্ষয়কার্য করতে করতে আলাদা হয়ে যায়, যখন এরকম আলাদা হয়ে যাচ্ছে, তখন এটাকে বলা হয় অক্সবো, অশ্রু ক্ষুরাকৃতি লেক বা হ্রদ। কি বলা হয়? অশ্রু ক্ষুরাকৃতি হ্রদ বা অক্সবো লেক, একটা আলাদা জলাশয়। জলটা এরকম যেতে যেতে কি হয়? এখানে একটা আলাদা জলাশয় হিসাবে থেকে যায়, সেটাকে বলা হয় অক্সবো। তাহলে কি, যখন নদীটা উৎপত্তি হয় তখন তাকে বলা হয় ভি শেপ ভ্যালি, তারপর গর্জ, তারপর ক্যানিয়ন, তারপরে রেপিডো, তারপর হচ্ছে ওয়াটারফল, তারপর মিয়েন্ডার, অক্সবো এবং লাস্টে ডেল্টা, ঠিক আছে। এই জায়গাটা অনেকটা পাখির পায়ের মতো দেখতে হয়। সবথেকে পাখির পায়ের মতো বড় আমরা দেখতে পাবো কোথায়? মিসিসিপি নদীতে দেখতে পাবো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নের কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়নি? গঙ্গা, গোদাবরী, কাবেরী, মাহি? বলছে বঙ্গোপসাগরে পতিত হয়নি, কোনটা? মাহি। পরীক্ষায় প্রশ্ন আসে পশ্চিম বাহিনী নদী কোনগুলো? তাহলে মনে রাখবে সবরমতী, নর্মদা, তাপি এবং মাহি নদী। মাহি নদীর বৈশিষ্ট্য, ট্রপিক অফ ক্যান্সারকে দুবার কাটে, ট্রপিক অফ ক্যান্সারকে দুবার ক্রস করে, ঠিক আছে। এবং এটা আরব সাগরে পড়ে, ঠিক আছে। এটা তো তোমরা বুঝতে পেরেছো। ব্লক স্তরে কাজ করে কোনটি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কোনটিও নয়। ব্লক স্তরে কোনটা করে? পঞ্চায়েত সমিতি। দেখো আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, সেখানে আমরা যদি ভিলেজ লেভেলে দেখি, সেখানে থাকে গ্রাম পঞ্চায়েত। কে থাকে? গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, তার উপরে থাকে ব্লক লেভেল। ব্লক লেভেলে কে থাকে? পঞ্চায়েত সমিতি। তার উপরে কে থাকে? জেলা পরিষদ। তার উপরে থাকে জেলা পরিষদ। নেক্সট, সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ রয়েছে? কোথায় রয়েছে?
সেটা হচ্ছে আমাদের পার্ট 9। পার্ট 9 রয়েছে আমাদের আর্টিকেল 243 থেকে 243 ও। এখানে আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থা নিয়ে উল্লেখ রয়েছে। আচ্ছা, পার্ট 3 কি রয়েছে? এখানে রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল নাম্বার 12 থেকে 35, 12 টু 35 এখানে রয়েছে। আচ্ছা, পার্ট 4 কে কি বলা হয়? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল নাম্বার 36 টু 51। আর পার্ট 12 এ কি রয়েছে? এটাকে বলা হয়, তোমার পার্ট 12 কে বলা হয় ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট অ্যান্ড সুট। ঠিক আছে, ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট অ্যান্ড সুট। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 264 টু 3001। আচ্ছা, এখানে দেখো আমি তোমাদের সাথে একটু ডিপিএসপিটা নিয়ে আলোচনা করব, কারণ ডিপিএসপি থেকে পরীক্ষায় কোশ্চেন দেখতে পাবে। ঠিক আছে, দেখো কি বললাম, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। প্রথমত এটা মনে রাখবে কোন ভাগে রয়েছে? পার্ট 4, আর্টিকেল নাম্বার 36 টু 51। আচ্ছা, যদি বলা হয় কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ডিপিএসপি কে কি বলা হয়? ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইট কে একে অপরের পরিপূরক বলা হয়। কে বলেছে? সুপ্রিম কোর্ট। কোন কেসে বলেছে? মিনার্ভা মিল কেস। এই কেসটার কথা মনে রাখবে। এই কেসে সুপ্রিম কোর্ট কি বলেছে? যে ডিপিএসপি হচ্ছে একটা লক্ষ্য, যেটাতে পৌঁছানোর সিঁড়ি হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। অর্থাৎ ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইট একে অপরের পরিপূরক। আচ্ছা, এই পার্টটা থেকে কয়েকটা আর্টিকেল একটু তোমরা মনে রাখবে। যেমন তার প্রথম আর্টিকেলটাই হচ্ছে আর্টিকেল নাম্বার 38। আর্টিকেল নাম্বার 38 এ কি বলা হয়েছে? বলা হয়েছে যে সরকার পাবলিক ওয়েলফেয়ার স্টেট তৈরি করবে। কি রকম? পাবলিক ওয়েলফেয়ার স্টেট তৈরি করবে। আচ্ছা, কি ধরনের ওয়েলফেয়ার থাকবে? সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল। কি রকম থাকবে? ইকোনমিক্যাল, সোশ্যাল ওয়েলফেয়ার এবং পলিটিক্যাল ওয়েলফেয়ার করবে। কোথায় বলা হয়েছে? আর্টিকেল 38। আর্টিকেল নাম্বার 39 গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষকে লাইভলিহুড ইকুয়াল দিতে হবে এবং সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে। তুমি পুরুষ নারী যাই হও, একই কাজের জন্য একই বেতন। তারপর আর্টিকেল 39 এ এখানে কি রয়েছে? ফ্রি লিগ্যাল এইড, বিনামূল্যে আইনি সহায়তার কথা বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 40 মনে রাখবে। এখানে কি বলা হয়েছে? পঞ্চায়েত গঠন করার কথা বলা হয়েছে। কি বলেছে? যে পঞ্চায়েত গঠন করতে হবে, এস্টাবলিশমেন্ট অফ গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, আর্টিকেল নাম্বার 42 মনে রাখবে। এখানে বলা হয়েছে যে সরকার এমন একটা আইন বানাবে যে আইনের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় কাজ করার পরিবেশটা ভালো হবে এবং মহিলাদেরকে মাতৃত্বকালীন রিলিফ দেওয়া হবে। কোথায়? আর্টিকেল নাম্বার 42। আর্টিকেল নাম্বার 43 এ এখানে কি বলা হয়েছে? যে রাজ্য সরকার এমন কিছু আইন বানাবে যেখানে যে কোনো ইন্ডাস্ট্রির যে ম্যানেজমেন্ট রয়েছে সেখানে তাদের ওয়ার্কাররা পার্টিসিপেট করবে। কিসের জন্য? যাতে ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি দেখতে পাওয়া যায়। কিসের জন্য? ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি দেখতে পাওয়া যায়, তার জন্য। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, আর্টিকেল 45 সেটা হচ্ছে 6 বছরের কম বয়সী যে শিশু রয়েছে তাদের পোষণের দিকটা দেখাশোনা করবে সরকার। আর্টিকেল নাম্বার 51 এখানে ইন্টারন্যাশনাল পিস। তোমাদেরকে এখানে আমি দুটো হোমওয়ার্ক দেব। এক, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ এদের ক্ষমতাকে আলাদা করেছে কত নাম্বার আর্টিকেলে, এবং কোন আর্টিকেলে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি তার উল্লেখ পাওয়া যায়। তোমরা এটা কমেন্ট করবে। ঠিক আছে, নেক্সট, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গুরুশেখর,
দোদাবেতা, মলয়াদ্রি, জিন্দাগাদা। দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? সেটা হচ্ছে দোদাবেতা। কত? আচ্ছা দেখো, ডাইরেক্ট উত্তর যাওয়ার আগে এই ম্যাপটা একটু ভালো করে মনে রাখবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এদিকে আমাদের কি রয়েছে? এদিকে হচ্ছে এটা আমাদের পশ্চিমঘাট পর্বতমালা, এটা হচ্ছে আমাদের পূর্বঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা যে জায়গাটা এসে মিশছে, এই জায়গাটার নাম হচ্ছে নীলগিরি। এই জায়গাটার নাম নীলগিরি মাউন্টেন, বা এটাকে ব্লু মাউন্টেনও বলা হয়, ব্লু মাউন্টেনও বলা হয়। এই পর্বতটা 1986 এ বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ইউনেস্কোতে স্বীকৃতি পায়। ঠিক আছে, এটা একটা মনে রাখবে। এবং মনে রাখবে এটার যে হাইয়েস্ট পিক সেটা হচ্ছে দোদাবেতা। লেন্থ কত? 2637 মিটার উচ্চ। ঠিক আছে। আচ্ছা, নীলগিরি যে মাউন্টেন রয়েছে, এই নীলগিরি মাউন্টেনে একটা গুরুত্বপূর্ণ হিল স্টেশন রয়েছে, তার নাম হচ্ছে ওটি, উদ্গম মন্ডলম। ঠিক আছে। আচ্ছা, নীলগিরিতে না কয়েক ধরনের উপজাতি থাকে। উপজাতি বলতে যেমন তোমার টোডা, কোটাস, ইরুলাস। ঠিক আছে, কি কি থাকে? টোডা, কোটাস, ইরুলাস, এই উপজাতিগুলো থাকে। তার মধ্যে যে টোডা উপজাতি রয়েছে, এদের বহুপতি বিবাহ, মানে একজন নারীর অনেকগুলা পতি থাকে, সেই বহুপতি বিবাহ দেখতে পাওয়া যায় এদের মধ্যে। ঠিক আছে। আচ্ছা দেখো, এরপর নোট করো কয়েকটা জিনিস। যেমন ধরো, এই যে এটাকে বলা হয় পূর্বঘাট পর্বতমালা, বা এই পূর্বঘাট পর্বতমালার আরো একটা নাম কি জানো? মলয়াদ্রি। পূর্বঘাট পর্বতমালার আরো একটা নাম কি? মলয়াদ্রি। এবং এটার হাইয়েস্ট পিক কি? জিন্দাগাদা। এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, এটার অন্য নাম কি? সহয়াদ্রি। কি নাম? সহয়াদ্রি। দেখো এখানটায় আরেকবার বুঝবে, এই নীলগিরি মাউন্টেনের পর আরো দুটো পাহাড় এখানে দেখতে পাওয়া যায়। একটার নাম হচ্ছে তোমার আন্নামালাই, আর একটা নাম হচ্ছে কাডেমাম। এই কাডেমাম থেকে মনে রাখবে এটা হচ্ছে মেন ভূখণ্ডের একেবারে দক্ষিণতম পাহাড়, এবং আন্নামালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার আনাইমুদি, 2695 মিটার। এটা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এবং পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, সেটাও কিন্তু মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় গুরু শিখর, গুরু শিখর কার? আরাবল্লী, তার সর্বোচ্চ শৃঙ্গ। আর দোদাবেতা তো বললাম। আচ্ছা, বিন্ধ্য পর্বতমালা, বিন্ধ্য পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে গুডউইল বা সদ্ভাবনা শিখর। এবং যদি বলা হয় সতপুরা, সেটা হচ্ছে তোমার ধূপগড়। এই কয়েকটা সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে। ঠিক আছে, চলো পরেরটা দেখো। অর্থনীতির ক্ষেত্রে বিপিএল এর পুরো নাম কি? অর্থনীতির ক্ষেত্রে বিপিএল এর সম্পূর্ণ নাম কি? সেটা হচ্ছে বিলো পোভার্টি লাইন। আচ্ছা, যদি বলা হয় পোভার্টি বলতে কি বোঝায়? পোভার্টি বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি তার ন্যূনতম ব্যবহার করার জিনিসটা ব্যবহার করতে না পারে। ন্যূনতম জিনিস বলতে খাবার, হেলথ, এডুকেশন, হোম, মানে বাড়ি ঘর, মোবাইল, বর্তমান দিনে এগুলো যদি ব্যবহার করতে না পারে, তাহলে সেটাতে অর্থনীতির ক্ষেত্রে কি বলবো? তাকে গরিব বলবো বা পোভার্টি বলবো। এই পোভার্টি দুই ধরনের হয়, একটা হচ্ছে রিলেটিভ পোভার্টি, একটা হচ্ছে অ্যাবসলিউট পোভার্টি। ঠিক আছে, দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে রিলেটিভ। আর এই রিলেটিভ পোভার্টি মাপার জন্য ব্যবহার করা হয় লরেঞ্জ বক্স এবং গিনি গুণাঙ্ক, এবং গিনি গুণাঙ্ক। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, আমাদের দেশে যে পোভার্টি লাইন, এটাকে মাপে কে? আগে মাপতো এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এটার নাম পরিবর্তন হয়ে এখন হয়েছে এনএসও। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, আমাদের এই যে পোভার্টি বা গরিবত্ব মাপার জন্য না বিভিন্ন সময় বিভিন্ন কমিটি হয়েছে।
তার মধ্যে একটা কমিটির কথা মনে রাখবে, সেটা হচ্ছে সুরেশ টেন্ডুলকার কমিটি। সুরেশ টেন্ডুলকার কমিটি। এই কমিটিতে বলেছিল যদি কোনো ব্যক্তি রুরাল গ্রামে থাকে তাহলে তার মিনিমাম আয় প্রত্যেক দিন 27 টাকা পার ডে হওয়া উচিত, আর যদি সে শহরে থাকে তার মিনিমাম আয় 33 টাকা পার ডে। যদি এটা না হয় তাকে গরিব বলে ধরা হবে। আচ্ছা, অন্যান্য কয়েকটা কমিটি রয়েছে, যেমন হচ্ছে দান্ডেকর রথ কমিটি। এই কমিটিটা তৈরি হয়েছিল 1971 সালে। পরীক্ষায় আসে কবে তৈরি হয়েছে। লাকড়ওয়ালা কমিটি, এটা তৈরি হয়েছিল 1989। ঠিক আছে, চলো নেক্সট। এনআরইপি পুরো নাম কি? ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট পার্টি, ন্যাশনাল রেগুলেটিং এক্সচেঞ্জ প্রোগ্রাম, নাকি ন্যাশনাল রেগুলেটিং এমপ্লয়মেন্ট পার্টি? এটা হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এটা চালু হয়েছিল 1980-তে ডিউরিং 6th 5-year প্ল্যানিং, 6 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। পরবর্তী ক্ষেত্রে 1989-এ এটা একটা অন্য প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যায়, সেটার নাম ছিল রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। কি নাম ছিল? রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। ঠিক আছে, এবং তারপর এটার নামকরণ হয়ে যায় জহর রোজগার যোজনা। ঠিক আছে, নেক্সট। সিন্ধু সভ্যতার নিম্নের কোথায় পুরনো চুড়ির কারখানা পাওয়া গেছে? এটা হচ্ছে কালীবঙ্গান। আচ্ছা, কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গেলস, মানে কালো রঙের চুড়ি। এটা কোথায় অবস্থিত জায়গাটা? এই জায়গাটা অবস্থিত রাজস্থানের হনুমানগড় জেলাতে। কোথায়? রাজস্থানের হনুমানগড় জেলাতে। 1952 সালে অমলানন্দ ঘোষ তিনি এই জায়গাটাকে খুঁজে বার করেছেন। ঠিক আছে, এখানে বিভিন্ন জিনিস পাওয়া গেছে, তার মধ্যে একটা হচ্ছে যজ্ঞকুণ্ড। এটা মনে রাখবে, যজ্ঞকুণ্ড পাওয়া গেছে, চাষাকৃত জমি পাওয়া গেছে, চাষাকৃত জমি পাওয়া গেছে। আচ্ছা, এখানকার যে মোহরগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে বেলনের মতো দেখতে, বেলনাকৃত মোহর দেখতে পাওয়া গেছে। আচ্ছা, যুগল সমাধান দেখতে পাওয়া গেছে, যুগল সমাধান দেখতে পাওয়া গেছে। পশু বলির প্রমাণ এখানে পাওয়া গেছে, পশু বলি মানে এখানে একটা বিশাল বড় কুণ্ড ছিল, তার মধ্যে পশুদের হাড় পাওয়া গেছে। তাছাড়া সার্জারির প্রমাণ এখানে পাওয়া গেছে কালীবঙ্গানে। আচ্ছা, রোপারের কথা যদি আমরা দেখি, রোপার, রোপার জায়গাটা কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত, সতলুজ নদীর তীরে, সতলুজ নদীর তীরে। 1950-এ বিবি লাল তিনি এই জায়গাটা খুঁজে পেয়েছেন, এবং এখানের একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষের সাথে কুকুরের সমাধি পাওয়া গেছে, মানুষের সাথে কুকুর, এদের একসাথে সমাধি পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ধোলাবিরা। ধোলাবিরা জায়গাটা কোথায়? গুজরাটে অবস্থিত, গুজরাটে। এবং এখানে কি পাওয়া গেছে? পলিশড স্টোন, পলিশ পাথর দেখতে পাওয়া গেছে। স্টেডিয়ামের প্রমাণ পাওয়া গেছে, মানে এখানে খেলাধুলা করা হতো। সাইনবোর্ড পাওয়া গেছে, এবং তার সাথে পাওয়া গেছে ওয়াটার রিজার্ভার, মানে জল সংরক্ষণ করার ব্যবস্থা কিন্তু এখানে দেখতে পাওয়া গেছে, মনে রাখবে। নেক্সট, সিন্ধু সভ্যতায় বাড়ি তৈরির জন্য সাধারণত কি ব্যবহার করা হতো? সেটা হচ্ছে আমাদের পোড়া ইট ব্যবহার করা হতো, এবং পোড়া ইটের যে রেশিও ছিল সেটা মনে রাখবে 4:2:1, এটা মনে রাখবে, এটা ছিল পোড়া মোটের। আচ্ছা, যদি বলা হয় যে বক্রাকার ইট, বক্রাকার ইট কোথায় পাওয়া গেছে? সেটা হচ্ছে চানহুতুড়, এখানে কিন্তু বক্রাকার ইট পাওয়া গেছে। নেক্সট, সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর নগরী কোনটা? সেটা হচ্ছে আমাদের লোথাল, এবং এখানেই মেসোপটেমিয়া সভ্যতার সাথে সিন্ধু সভ্যতার একটা সম্পর্কের প্রমাণ পাওয়া যায়।
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড হিউম্যান রাইট ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে 10ই ডিসেম্বর। আচ্ছা, 15ই আগস্ট আমরা কি পালন করি তোমরা জানো প্রত্যেকেই। 5ই জানুয়ারি ন্যাশনাল বার্ড ডে, এটাকে পালন করা হয় ন্যাশনাল বার্ডস ডে বা বিশ্ব পক্ষী দিবস। 21শে ফেব্রুয়ারি পালন করা হয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ডে আচ্ছা, কয়েকটা ডেট আমি তোমাদেরকে একটু বলছি, তোমরা নোট করে নাও। যেমন জানুয়ারি 4, ঠিক আছে, পুরোটাই জানুয়ারি লিখবো, তাই প্রত্যেকবার জানুয়ারি লেখার দরকার নেই। 4ই জানুয়ারি আমরা ওয়ার্ল্ড ব্রেইল ডে হিসাবে পালন করি। ঠিক আছে। আচ্ছা, 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস, এটা হিসাবে পালন করি। আচ্ছা, 30শে জানুয়ারি লেপ্রোসি ডে, লেপ্রোসি ডে বা শহীদ দিবস, এই দুটোই পালন করা হয়। আচ্ছা, 9ই জানুয়ারি এটাকে পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস। ন্যাশনাল ইউথ ডে হচ্ছে 12, বিবেকানন্দের জন্মদিন। আর 23শে জানুয়ারি ব্যবহার করা হয় পরাক্রম দিবস। ঠিক আছে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? 14 থেকে 18, 19 থেকে 22, 23 থেকে 24, 25 থেকে 28। রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল নাম্বার 14 থেকে 18। আচ্ছা, 19 থেকে 22, 19 টু 22 রাইট টু ফ্রিডম। ঠিক আছে, এটাকে কি বলা হয়? রাইট টু ফ্রিডম। আর্টিকেল 23, 24 রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। আর এটা হচ্ছে তোমার রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম। দেখো, যদি আমরা ইকুয়ালিটির কথা বলি তাহলে রয়েছে আর্টিকেল 14, 15, 16, 17, 18। এই তো এই কটা আর্টিকেল। আর্টিকেল 14তে কি বলা হয়েছে? ইকুয়ালিটি বিফোর ল। এখানে কি বলা হয়েছে? ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। আচ্ছা, আর্টিকেল 15, নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ কাস্ট, রিলিজিয়ান, সেক্স, বার্থ প্লেস। জন্ম, লিঙ্গ, জন্মস্থান, জাতি, এগুলোর উপর ভিত্তি করে কোনো ডিসক্রিমিনেশন করা চলবে না। ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 16তে কি বলা হয়েছে? যে ইকুয়ালিটি ইন গভর্নমেন্ট জবস। ঠিক আছে, এটা বলা হয়েছে। আর্টিকেল 17তে কি বলা হয়েছে? আনটাচেবিলিটিকে দূর করতে হবে, অস্পৃশ্যতাকে দূর করতে হবে। এবং 18তে বলা হয়েছে অ্যাবলিশন অফ টাইটেলস, উপাধিকে বন্ধ করতে হবে বা অ্যাবলিশ করতে হবে। কিন্তু কোন কোন উপাধি তুমি রাখতে পারে? যদি তুমি সেই উপাধিটা তুমি শিক্ষাগত ক্ষেত্রে পাও বা তুমি আমাদের যে সৈন্যবাহিনী রয়েছে সেখানে পেয়ে থাকো, তাহলে তোমাকে সেই উপাধিটা তুমি রাখতে পারো। আচ্ছা, এখানে দুটো আর্টিকেল একটু ভালো করে মনে রাখবে, 23 এবং 24। আর্টিকেল 23 আর আর্টিকেল 24। আর্টিকেল 23-এ কি বলছে? হিউম্যান ট্রাফিকিং এবং ফোর্স লেবার এই দুটোকে বন্ধ করতে হবে। আর্টিকেল 24 বলছে যে 14 বছরের কম যারা বাচ্চা রয়েছে তাদেরকে কোনো খতরনাক কাজ করানো চলবে না। নেক্সট, সংবিধানের কততম সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? এটা আমরা জানি 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে। সংবিধান সংশোধন পদ্ধতির ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট প্রসেস, এটা আমরা কোথা থেকে নিয়েছি? দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এই প্রসেসটা কোথায় রয়েছে? আমাদের সংবিধানের পার্ট 20, আর্টিকেল নাম্বার কত? 368।
আর্টিকেল 368। দেখো আমাদের যে সংবিধান সংশোধনের পদ্ধতি রয়েছে সেটা তিন ধরনের। একটাকে বলা হয় সিম্পল মেজরিটি, একটাকে বলা হয় স্পেশাল মেজরিটি, আরেকটাকে বলা হয় স্পেশাল মেজরিটি প্লাস 50% অফ স্টেট। দেখো সিম্পল মেজরিটি মানে কি, যতজন ভোট দিচ্ছে তার 50% প্লাস ওয়ানের যদি মত থাকে কোনো একটা বিলকে পাস করানো, সংবিধান সংশোধন, সেটাকে সিম্পল মেজরিটি বলে। এবং মনে রাখবে এগুলোকে কিন্তু আর্টিকেল 368 এর মধ্যে রাখা হয় না, এই সংবিধান সংশোধনগুলোকে। স্পেশাল মেজরিটি মানে কি, স্পেশাল মেজরিটি মানে মনে রাখবে, স্পেশাল মেজরিটি মানে হচ্ছে টোটাল যতজন মেম্বার রয়েছে পার্লামেন্টে তার 50% প্লাস ওয়ান এতজনকার অনুমতি থাকতে হবে, এবং তার সাথে যতজন ভোট দিচ্ছে তার 2/3 অনুমতি থাকতে হবে। এটাকে বলা হয় স্পেশাল মেজরিটি। আর স্পেশাল মেজরিটি প্লাস 50% অফ দ্য স্টেট মানে কি, এই ঘটনাটা তো ঘটাতে হবে, এবং বাকি আমাদের 28টা রাজ্যের মধ্যে যে 14টা রাজ্য রয়েছে তাদের কিন্তু অনুমতি থাকতে হবে সেই বিলটাকে নিয়ে। যেমন জিএসটি, জিএসটি আমাদের সংবিধান সংশোধনটা এই ক্যাটাগরির মধ্যেই পড়ে। ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখবে। চলো পরেরটা দেখো, ভারতের প্রথম কোন শিল্প শুরু হয়েছিল, সেটা হচ্ছে আমাদের কুটির শিল্প শুরু হয়েছিল। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাবার্ডের প্রতিষ্ঠা হয়, নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল কখন, এটা হয়েছিল আমাদের 6 নম্বর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেখানে। ঠিক আছে, আচ্ছা অপারেশন ফ্লাড প্রকল্পটি কত সালে চালু হয়েছিল, অপারেশন ফ্লাড চালু হয়েছিল কবে, 1970 সালে। কিসের জন্য, ডায়েরি প্রোডাক্টের জন্য এটা চালু হয়েছিল, ডায়েরি প্রোডাক্ট তার জন্য চালু হয়েছিল। দেখো আমাদের কয়েকটা রেভুলেশন থেকে কোশ্চেন আসে, পরীক্ষায় পাবে, এবং তাদের যারা লিডার ছিল, যেমন সবুজ বিপ্লব, গ্রিন রেভুলেশন, এম.এস. স্বামীনাথন, তিনি হচ্ছেন ভারতে, আর গোটা বিশ্বে দেখতে গেলে নরম্যান বরলক। আচ্ছা হোয়াইট রেভুলেশন বা যেটাকে আমরা অপারেশন ফ্লাড বলছি, ভার্গিস কুরিয়ান। ব্লু রেভুলেশন হরিলাল চৌধুরী এবং অরুণ কিষান। ইয়েলো রেভুলেশন স্যাম পিট্রোডা, মনে রাখবে ইয়েলো। গোল্ডেনটার ক্ষেত্রে নির্পাক টুটাজ। ঠিক আছে, সিলভার কিসের সাথে যুক্ত, পোল্ট্রির সাথে, পোল্ট্রির যে ডিম। আচ্ছা পিঙ্ক রেগুলেশন কিসের সাথে যুক্ত, মাংসের সাথে যুক্ত। ব্রাউনটা কিসের সাথে যুক্ত, লেদার। ঠিক আছে, রেড কিসের সাথে যুক্ত, মিট এবং টমেটো। আর গ্রে রেগুলেশন কিসের সাথে যুক্ত, ফার্টিলাইজারের সাথে যুক্ত। এগুলো মনে রাখবে। নেক্সট, জলে অতিরিক্ত পরিমাণ নাইট্রেট থাকলে কোন রোগটা হয়, সেটাকে বলা হয় ব্লু বেবি সিনড্রোম। কি বলা হয়, ব্লু বেবি সিনড্রোম। ব্ল্যাকফুট ডিজিজ কিসের কারণে হয়, এটা আর্সেনিক দূষণের কারণে হয়ে থাকে। ব্ল্যাকফুট ডিজিজ আর্সেনিক দূষণ। এখানে ঠিক আছে, ইটাই ইটাই এটা কিসের জন্য হয়, এটা হচ্ছে ক্যাডমিয়াম, এই দূষণের ফলে হয়। এবং স্কারভি ভিটামিন সি এর অভাবে হয়, যদি ভিটামিন সি এর অভাব দেখা যায় তখন স্কারভি হয়। কবে বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়, বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় 22শে এপ্রিল। আচ্ছা 2026-এর 22শে এপ্রিলের যে ধরিত্রী দিবস ছিল তার থিম কি ছিল, আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। থিমটা মনে রাখবে, পরীক্ষায় আসে, আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। ঠিক আছে, আচ্ছা 21শে এপ্রিল এই দিনটা কি হিসাবে পালন করা হয়, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। ঠিক আছে, 23শে এপ্রিল কিসের জন্য পালন করা হয়, ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। ঠিক আছে, আর 24শে এপ্রিল পালন করা হয় ন্যাশনাল পঞ্চায়েতি রাজ। ঠিক আছে, চলো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করেছিলেন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিল কে, লর্ড রিপন। আচ্ছা যদি বলা হয় চালু করেছিল কে, 1878 সালে চালু করেছিল কে, সেটা হচ্ছে লিটন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি, আমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজের সংবাদপত্রগুলো ছিল তাদেরকে সেন্সাস করার একটা পদ্ধতি, এটাকে বলা হয় গ্যাগিং অ্যাক্ট। কি বলা হয় জানো, গ্যাগিং অ্যাক্ট।
এবং এটাকে পরবর্তী ক্ষেত্রে বাতিল করেছিল 1882 সালে, সেটা হচ্ছে রিপন। এটা মনে রাখবে। নেক্সট, মোগলমারি প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? মোগলমারি, এটা আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে অবস্থিত। ঠিক আছে, কোথায়? মেদিনীপুর। এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট বিহার। বুদ্ধিস্ট বিহার মানে কি? যেখানে বুদ্ধিস্ট ভিক্ষুকরা থাকে, রেসিডেন্স। আচ্ছা, বৌদ্ধ ধর্মের তিনটা আর্কিটেকচার মনে রাখবে, একটা হচ্ছে বিহার, এক হলো চৈত্য, আর একটা হচ্ছে স্তূপ। বিহার মানে হচ্ছে যেখানে তোমার বৌদ্ধ ভিক্ষুকরা থাকে, প্রেয়ার হল হচ্ছে তোমার চৈত্য, এবং যেখানে গৌতম বুদ্ধের কোনো অবশেষ রাখা থাকে সেটাকে বলা হয় স্তূপ। ভারতের রাষ্ট্রপতি পদে থাকাকালীন নিম্নের কার মৃত্যু হয়েছিল? রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু হয়েছিল কার? জাকির হোসেনের, এবং ফকির উদ্দিনেরও হয়েছিল। লবণ সত্যাগ্রহ ডান্ডি পর্যন্ত হয়েছিল। ডান্ডি ভারতের কোথায় অবস্থিত? গুজরাটে। এই কোশ্চেনটা আমি আগেও এক্সপ্লেন করেছি। কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থে কোথাকার ইতিহাস বর্ণিত রয়েছে? কলহনের রাজতরঙ্গিনী কাশ্মীরের ইতিহাস। 1817 সালের উড়িষ্যার পাইক বিদ্রোহের প্রধান নেতৃত্ব কে দিয়েছিলেন? পাইক বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? এটা দিয়েছিল আমাদের বক্সি জগবন্ধু। পাইক বিদ্রোহ বক্সি জগবন্ধু 1817 সাল। কোথায় হয়েছিল? উড়িষ্যা। আচ্ছা, যদি বলা হয় সন্ন্যাসী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ কবে হয়েছে জানো? 1760 থেকে 1800 সাল পর্যন্ত হয়েছিল। বেঙ্গলে হয়েছে, আর তার সাথে বিহারে হয়েছে, এবং এখানে নেতৃত্ব দিয়েছিল দ্বিজনারায়ণ এবং কেন সরকার বা কেনা সরকার। এবং কেনা সরকার। ঠিক আছে, সন্ন্যাসী বিদ্রোহ হলো। আচ্ছা, চুয়াড় বিদ্রোহ, পরীক্ষা এগুলো তো আছে। 1766 1766 থেকে 1800 মিদনাপুর বাঁকুড়া এই জায়গাতে দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের মিদনাপুর আর বাঁকুড়া। নেতৃত্ব দিয়েছিল কে চুয়াড় বিদ্রোহ? দুর্জন সিং। দুর্জন সিং নেতৃত্ব দেয়। আচ্ছা, যদি বলা হয় তোমার রামসি বিদ্রোহ, রামসি বিদ্রোহ হয়েছিল তোমার এটা 1822 থেকে 29 এই সময়টাতে হয়েছিল। তোমার এটা হয়েছিল তোমার অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এই জায়গাতে, এবং নেতৃত্ব দিয়েছিল চিত্তর সিং। কে দিয়েছিল? চিত্তর সিং নেতৃত্ব দিয়েছিল। আচ্ছা, যদি বলা হয় কোল বিদ্রোহ, কোল বিদ্রোহ এটা তোমার দেখতে পাবে 1831 1831-32 এই সময়টাতে, এবং কোল বিদ্রোহ তোমার হয়েছিল ছোটনাগপুর মালভূমি যে এলাকাটা রয়েছে সেখানে। নেতৃত্ব দিয়েছিল ভিন্দারায় মালানি। ঠিক আছে। আচ্ছা, সাঁওতাল বিদ্রোহ, পরীক্ষায় এটা তো ডাব্লিউবিসিএস কোশ্চেনে এসেছিল। সাঁওতাল বিদ্রোহ সিধু কানু কবে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ 1855-56 এরকম সময়টাতে হয়েছে। আচ্ছা, যদি বলা হয় তোমার কুকা বিদ্রোহ, কুকা বিদ্রোহ দুবার হয়েছিল। ঠিক আছে, কুকা বিদ্রোহ দুবার হয়, একবার দুবার। আচ্ছা, প্রথমটা যখন হয়েছিল কুকা বিদ্রোহ প্রথম হয় তোমার 1840 এরকম সময়টায়, 40-41 পাঞ্জাবে হয়েছিল। নেতৃত্ব দিয়েছিল কে? নেতৃত্ব দিয়েছিল আমাদের ভগৎ জওয়ার মাল। ভগৎ জওয়ার মাল। আর দ্বিতীয়টা হয়েছিল তোমার সেকেন্ড টাইম হয়েছিল 1872 সালে, এটাও পাঞ্জাবে হয়েছিল, এবং নেতৃত্ব দিয়েছিল রাম সিং কুকা। কে নেতৃত্ব দিয়েছিল? রাম সিং কুকা। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? আমাদের বেঙ্গলে হয়েছিল 1859 দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাস। নেক্সট, চেমায়ুংদুং হিমবাহ থেকে নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি হয়েছে? চেমায়ুংদুং হিমবাহ থেকে কোনটার উৎপত্তি হয়েছে? আমাদের ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। আচ্ছা, আমরা ব্রহ্মপুত্র নদীটার একটু গতিপথটা দেখবো। দেখো,
ম্যাপটা তার আগে একটু আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। দেখো, এই জায়গাতে রয়েছে আমাদের মান সরোবর, মানস সরোবর, তিব্বত। তার কাছে একটা গ্লেসিয়ার রয়েছে, গ্লেসিয়ারটার নাম কি? গ্লেসিয়ারটার নাম হচ্ছে তোমার চেমায়ুং দুং গ্লেসিয়ার। কি নাম? চেমায়ুং দুং গ্লেসিয়ার। এখান থেকে উৎপত্তি হয়ে তারপর এরকম ভাবে ব্রহ্মপুত্র এসছে। তো এই জিনিসটাই আমি একটু বড় করে তোমাদের এখানে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে, ঠিক আছে। দেখো, তাহলে এখানে কি রয়েছে? এখানে রয়েছে আমাদের চেমায়ুংদুং গ্লেসিয়ার। এই চেমায়ুংদুং গ্লেসিয়ার থেকে যখন নদীটা উৎপত্তি হয়েছে, তিব্বতে এই নদীটার নাম হচ্ছে সাংপো। তিব্বতে ব্রহ্মপুত্র নদীর নাম কি? সাংপো। তারপর এটা কিসের উপর দিয়ে গেছে? চায়না। এই জায়গাটা তো চীনের, চায়নার উপর দিয়ে নদীটা গেছে। চায়নাতে এই নদীটাকে কি বলা হয়? ইয়ারলং জাংবো। ইয়ারলং জাংবো বলা হয়, ঠিক আছে। ইয়ারলং জাংবো। আচ্ছা, তারপর এই নদীটা আমাদের ভারতে প্রবেশ করছে কোথায়? অরুণাচল প্রদেশের একটা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে নামচা বাওয়ার। নামচা বাওয়ার প্রবেশ করছে। যখন প্রবেশ করছে এখানে, তখন এই নদীটার নাম কি? দিহাং। নামগুলো মনে রাখবে, এখানে বলা হচ্ছে দিহাং। এবং বোডো ভাষাতে এই ব্রহ্মপুত্র নদীকে বলা হয় বুরলুং ভুতুর। বুরলুং, ঠিক আছে। তারপর এই নদীটা আমাদের প্রবেশ করে গেল ভারতে। ভারতে প্রবেশ করার পর আসামের সাদিয়ার কাছে এই দিবাং নদীর সাথে একটা নদী এসে মিশছে, লোহিত নদী। এবং এখান থেকে এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এখান থেকে নাম কি? ব্রহ্মপুত্র। তাহলে এই জায়গাটার নাম কি? সাদিয়া, ঢোল সাদিয়া, ঠিক আছে। তার আগে পর্যন্ত ছিল দিবাং, লোহিত নদীর সাথে মেশার পর হচ্ছে ব্রহ্মপুত্র, ঠিক আছে। ব্রহ্মপুত্রটা এই সাদিয়া থেকে এখানে ডুবরি, আসামের ডুবরি পর্যন্ত ভারতের মধ্যে পড়ছে, তারপর এসে পদ্মা নদীর সাথে মিশছে। তো এই জায়গাটা আমরা আলোচনা করব না। এই নদীটার উপরেই রয়েছে আমাদের মাজুলি দ্বীপ। মাজুলি দ্বীপ, যেটা বিশ্বের সব থেকে বড় নদী দ্বীপ। এবং এই লোহিত নদীর উপর রয়েছে আমাদের একটা 9 কিলোমিটার বিস্তৃত ব্রিজ, যেটাকে বলা হয় ভূপেন হাজারিকা ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে আমাদের ভারতের সব থেকে বড় ব্রিজ, 9.5 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, ব্রহ্মপুত্র নদীর কতগুলো উপনদী রয়েছে, বাম তীরের উপনদী কি রয়েছে আর ডান তীরের উপনদী কি রয়েছে, সেই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো, এখানে ছবিটা অ্যাড করা নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বাম তীরের উপনদী হচ্ছে দিবাং, লোহিত, দিহিং, ধানসিঁড়ি, কপিলি। ডান তীরের উপনদী হচ্ছে সুবর্ণসিঁড়ি, কামেং, বরা নদী, সংকোচ, তিস্তা, ঠিক আছে। ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? সেটা হচ্ছে আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশন। নিম্নের কোন বাঁধটি ভাগীরথী নদীর উপর অবস্থিত? টেহরি বাঁধ, উকাই বাঁধ, সর্দার সরোবর বাঁধ, নাকি হীরাকুন্ড বাঁধ? দেখো, ভাগীরথী নদীর উপর যেটা রয়েছে টেহরি বাঁধ, ঠিক আছে। উকাই বাঁধ, এটা কিসের উপর রয়েছে? তাপি নদীর উপর। সর্দার সরোবর নর্মদা নদীর উপর। এবং হীরাকুন্ড বাঁধ এটা হচ্ছে মহানদীর উপর, ঠিক আছে। চলো, কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সর্বনিম্ন রয়েছে? সেটা হচ্ছে সিকিম। আর সর্বোচ্চ হচ্ছে ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? কোথায় রয়েছে পাট গবেষণা কেন্দ্র? ব্যারাকপুর। আচ্ছা, কয়েকটা গবেষণা কেন্দ্র তোমরা একটু নোট করে নাও। যেমন যদি আমরা দেখি, আমাদের হচ্ছে তোমার পাট গবেষণা কেন্দ্র, সেটা হচ্ছে ব্যারাকপুর। চাল কটক, আলু সিমলা, গম কার্নাল, সুগার কেন আখ লখনৌ, তামাক গবেষণা কেন্দ্র রাজমুন্দ্রি, কটন নাগপুর, প্লাস যেগুলো রয়েছে কানপুর, ঠিক আছে। এই দুটো মনে রাখবে, এগুলো মনে রাখবে। পশ্চিমবঙ্গের দলীয় ভিত্তিতে প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে হয়েছিল? 1978-এ। আচ্ছা, পঞ্চায়েত ব্যবস্থার কার্যকারিতা হ্রাস পাওয়ার পর কোন কমিটি গঠিত হয়? এটা হয়েছিল আমাদের অশোক মেহতা কমিটি।
অ্যাপয়েন্টেড বাই জনতা পার্টি। এটাকে কে অ্যাপয়েন্ট করেছিল? জনতা পার্টি। ঠিক আছে। আচ্ছা, এখানে এই দুটো কমিটির কথা একটু ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে এলএম সিংভি কমিটি আর একটা হচ্ছে থাঙ্গন কমিটি। এলএম সিংভি কমিটি যেটা রয়েছে এটা 1986-এ গঠন হয় এবং আমাদের যে বর্তমানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা দেখতে পাই সেটার ব্লুপ্রিন্ট বলা হয় এই কমিটি। এই কমিটি বলেছিল, আচ্ছা আমাদের যে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সেখানে কি বলা হয়েছে? আমাদের পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। এলএম সংবি কমিটি প্রথমবার বলেছিল যে আমাদের পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর সেম থুমকান কমিটিও তাই কথাই বলেছিল। পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় আর্সেনিক দূষণ বেশি দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে আমাদের নদিয়া জেলায়। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম কোন জেলায় যৌথ বন ব্যবস্থাপনা শুরু হয়? যৌথ বন ব্যবস্থাপনা মেদিনীপুর, মেদিনীপুরের শালবনী ব্লক। আচ্ছা, যৌথ বন ব্যবস্থাপনা বলতে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে, সরকারের বন দপ্তর এবং যে জায়গাতে বৃক্ষরোপণ হবে সেখানকার লোকাল যারা রয়েছে তারা মিলে যখন কোনো একটা অরণ্য সংরক্ষণ করে তাকে বলা হয় যৌথ বন ব্যবস্থাপনা। বায়োডিগ্রেডেবল পদার্থ নয় নিম্নের কোনটি? বায়োডিগ্রেডেবল মানে সহজেই পচে যায়, কাগজ পচে যায়, মৃতদেহ পচে যায়, ফলের খোসা পচে যায়, কাঁচ কিন্তু পচে না। আচ্ছা নেক্সট, রেড ডেটা বুক কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? রেড ডেটা বুক কিসের সাথে? বিলুপ্ত প্রায় যে উদ্ভিদ প্রাণী, ছত্রাক ও অন্যান্য প্রজাতির প্রাণীরা রয়েছে তাদের তালিকা। রেড ডেটা বুক জারি করে কে? একটা সংস্থা রয়েছে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ঠিক আছে। আচ্ছা, এটা গঠন তৈরি হয়েছে কবে? 1964। আচ্ছা, এটার হেডকোয়ার্টার কোথায় তোমরা বলো। নেক্সট, বায়ু দূষণের জন্য দায়ী একটি গ্যাস কোনটি? বায়ু দূষণের জন্য কার্বন ডাইঅক্সাইড দায়ী। কার্বন ডাইঅক্সাইড দায়ী। পলিথিন বা প্লাস্টিক পোড়ানোর ফলে কোন গ্যাস নির্গত হয় না? সেটা হচ্ছে নাইট্রোজেন নির্গত হয় না। ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা? 73rd। 74 কিসের জন্য? মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটির জন্য। ভারতের সরকারি তহবিলের অভিভাবক কাকে বলা হয়? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে বলা হয়, সিএজি কে। আচ্ছা, সিএজি। সিএজির উল্লেখ আমরা কোথায় পাই? আমাদের পার্ট 5-এ পাই। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল নাম্বার হচ্ছে 148 টু 151। যেখানে আর্টিকেল নাম্বার 148-এ কি বলা হয়েছে? যে সিএজি কে অ্যাপয়েন্ট করবে কে? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে, প্রেসিডেন্ট। কিন্তু কার রেফারেন্সে? প্রাইম মিনিস্টারের রেফারেন্সে। তার কার্যকাল কতদিন হবে? 65 ইয়ার্স অর 6 ইয়ার্স, এটা তার কার্যকাল। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, যারা কাউন্সিল অফ মিনিস্টার, সেই কাউন্সিল অফ মিনিস্টারের কোনো সদস্য সিএজি হতে পারবে না। আর্টিকেল 49 149 এখানে সিএজির পাওয়ার সম্পর্কে আলোচনা করা রয়েছে। ঠিক আছে। আর্টিকেল 151 অনুসারে সিএজি তার রিপোর্টটা কাকে দেবে? রিপোর্টটা দেবে হচ্ছে আমাদের প্রেসিডেন্টকে। আচ্ছা, আমরা যদি সরকারের ফান্ড সম্পর্কে দেখি না, তো সরকারের মেজরলি 3 ধরনের ফান্ড থাকে। একটাকে বলা হয় কনসলিডেট ফান্ড, কন্টিজেন্সি ফান্ড এবং পাবলিক অ্যাকাউন্ট। একটা হচ্ছে তোমার কনসলিডেট ফান্ড, একটা হচ্ছে কন্টিজেন্সি, আর একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট। ঠিক আছে, এই 3 ধরনের ফান্ড পাবে। আচ্ছা, কনসলিডেট ফান্ড মানে কি? যেখান থেকে সরকার সমস্ত খরচ করে, সমস্ত ইনকাম যেখানে রাখে, ট্যাক্স থেকে কালেকশন হোক, সব এখানে রাখে। এখান থেকে যদি টাকা বার করতে হয় সরকারকে কি করতে হয়? অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আসতে হয়। অ্যাপ্রোপ্রিয়েশন বিল পার্লামেন্টে পাস করাতে হয়, তারপর টাকা বার করতে পারে। আচ্ছা, কন্টিজেন্সি ফান্ড এটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড, এটাকে কন্ট্রোল করে প্রেসিডেন্ট। ঠিক আছে, এখানে প্রায় বর্তমানে 30,000 কোটি টাকা সবসময় রাখা থাকে এমার্জেন্সির সময়। আর পাবলিক অ্যাকাউন্ট যেটা, সেখানে সরকারের মালিকানাধীনে থাকে না, বরঞ্চ এটা একটা ট্রাস্ট হিসাবে কাজ করে। ঠিক আছে। পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয়? এটা হয় আমাদের 5 বছরের জন্য। সতপুরা ও বিন্ধ্য পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? সেটা হচ্ছে আমাদের নর্মদা নদী।
চীন ভারতের কতগুলি রাজ্যের সঙ্গে তার সীমানা শেয়ার করে? কতগুলো রাজ্যের সাথে? 4টা রাজ্যের সাথে সীমানা শেয়ার করে। এটা ভুল রয়েছে। 4টা রাজ্য। দেখো স্টেট হিসাবে 4টা, আর ইউনিয়ন টেরিটরি হচ্ছে একটা। এখানে কি বলেছে? রাজ্য বলেছে, কেন্দ্রশাসিত অঞ্চল বলেনি। তাহলে 4টা উত্তর হবে। 4টা রাজ্য কি কি? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। আর একটা ইউনিয়ন টেরিটরি হচ্ছে তোমার লাদাখ। দেখো আমাদের এই জায়গাটা থেকে কোশ্চেনটা তোমরা পাবে, সেটা হচ্ছে ভারতের সাথে সবথেকে বেশি সীমানা শেয়ার করাতে সেকেন্ড জায়গায় রয়েছে চীন। চীন আমাদের লাদাখের কিছুটা অংশ দখল করেছে। এই জায়গাটায় কি বলা হয়? অক্সাই চীন। এবং এই যে বাউন্ডারিটা রয়েছে এটাকে বলা হয় এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? এটা আমাদের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ছোটনাগপুর মালভূমি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? দামোদর নদী, খামারপুত গ্রাম থেকে। সংবিধানের প্রথম সংশোধনী পাস হওয়ার সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি কতগুলি ভাষায় লেখা? মূল প্রতিলিপি আমাদের দুটো ভাষাতে লেখা, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে হিন্দি। ইংলিশ এবং হিন্দি। ঠিক আছে। দেখো প্রথমত মনে রাখবে আমাদের যে সংবিধান সভা ছিল তারা সিল হিসাবে কি ব্যবহার করেছে? সেটা হচ্ছে আমাদের হাতি, এলিফ্যান্টকে তারা সিল হিসাবে বা সিম্বল হিসাবে ব্যবহার করেছে। ইংলিশের যে ভার্সনটা রয়েছে এটাকে নিজের হাতে কে লিখেছে? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। কি স্টাইলে লিখেছিল? ইটালিক স্টাইলে। ইটালিক স্টাইলে, ঠিক আছে। এবং এই ইংলিশ ভার্সনটাতে বিভিন্ন চিত্রশিল্পটা কে করেছিল? বেহর রাম মনোহর সিং। বেহর রাম মনোহর সিং, ঠিক আছে। আচ্ছা এই যে হিন্দি ভার্সনটা যদি আমরা দেখি, এটা লিখেছিল কে? বসন্ত কৃষ্ণ বিদ্যা। বসন্ত কৃষ্ণ বিদ্যা। কিন্তু এটাতে পেন্টিং গুলো কি করেছিল? নন্দলাল বোস। মানে এটা ক্যালিগ্রাফার হচ্ছে এই যে ইনি, ঠিক আছে। চলো আজকে আমাদের যে 50টা কোশ্চেন ছিল আজ এই পর্যন্তই। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এক্সট্রা নোটস গুলো তোমরা নোট করেছো। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং ক্লাসের পিডিএফ গুলো যদি তুমি নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হতে হবে।